আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমরা দুঃখিত, একটু দেরিতে আজকে প্রোগ্রামটা শুরু করতে হয়েছে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আজকের প্রোগ্রামটা আবার প্রতিনিয়ত, আজকে যদিও একটু লেটে আমরা শুরু করেছি, কিন্তু কাল সকাল ঠিক একই সময়ে 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। দীর্ঘ সে অনেক বছর ধরে, প্রায় 25 বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার অভিজ্ঞতা হলো এই ক্রিমিনাল ল এর উপর। তাই এই বিষয়ে এই প্রোগ্রামের মধ্যে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আমি আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে মামলার বিষয়াদি বললে অন্যান্যদের জানা হয়ে যাবে। আমাদের এই ক্রিমিনাল কেসগুলো আমরা যে করি, এখানে আমাদের অপোজিশন হচ্ছে পুলিশ, সিপিএস, যার জন্য আমরা লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে দীর্ঘ সে প্রায় 25 বছর ধরে আমি বিভিন্ন কেসগুলো করে আসছি, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলের মধ্যে, যার জন্য প্রতিনিয়ত কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে। আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একজন 34 বছর বয়স্ক মহিলা, ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী, আপনার কিংস ইউনিভার্সিটি, কিংস কলেজ যেটা এখানে লন্ডনের, ওখান থেকে সে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়েছে। সে মার্ডার করেছে একজন মালয়েশিয়ান অরিজিন মহিলাকে, 68 ইয়ার্স ওল্ড, এবং তাকে আপনার সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে জাজ রিচার্ড মার্কস, কিংস কাউন্সিল, আগে আমরা কিউসি বলতাম, কুইন্স কাউন্সিল, উনি তাকে যাবজ্জীবন, এই 38 বছর বয়স্ক মহিলাকে যে ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী ইউনিভার্সিটির, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এবং ওই জাজের স্পিচটা আপনারা শুনবেন। দর্শক, আমি আগেও বলেছি, এখন আমি প্রায় প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আমি এই যে ক্রাউন কোর্ট জাজের যে ডিসিশন, যে স্পিচ দেয় সেন্টেন্স দেওয়ার আগে, এই স্পিচটা আমি প্রত্যেক প্রোগ্রামের মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব, কারণ এতে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু জানার আছে, এবং এই ভিডিওগুলো দেখলে তখন অনেকটা আমি প্রোগ্রামের মধ্যে আরো বাকি যে সময়গুলো থাকে ওই সময়ের মধ্যে অন্যান্য বিষয়গুলো আমি ডিসকাস করি। I'm going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, সে ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, রাস্তা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে, মিটিং করে আপনি ইন্টারভিউ ফেস করবেন। অনেক সময় দেখা যায় আপনার সময় হয় না, সম্ভব না মিটিং করার জন্য, কারণ পুলিশ আপনাকে এমন সময়ে নিয়ে গেছে, আপনি কোনো সলিসিটর জানা নাই, চিনা নাই, কোনো টেলিফোন নাম্বার নাই, সুতরাং আপনি তখন আর উপায় থাকে না ওভাবেই পুলিশ স্টেশনের গিয়ে ওখান থেকে আপনার পুলিশ যাকে ডিউটি স্কিম থেকে যাদেরকে দিবে তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনি ইন্টারভিউ ফেস করবেন। প্রায় সময়ে দেখা যায় আমার কাছে যখন আসে
সবাই আমাকে বলে, আজম সাহেব আমাদের তো সময় দেয় নাই, আমাদেরকে 5-10 মিনিট সময় দিয়েছে, ওখানে মিটিংয়ের মধ্যে ডিসকাস করার কোনো সুযোগ হয় নাই। কিন্তু এটা আপনার কেস, আপনাকে সব বুঝে সুঝে করতে হবে। আপনি যদি মনে করেন একজন লয়ার, আপনার এক্সপেরিয়েন্সড লয়ার জানা আছে, তাহলে আপনি পুলিশকে যদি বলেন আমি এই লয়ারকে আমি চাই এই কোম্পানির কাছ থেকে, তাদের সাথে যোগাযোগ করো, তখন পুলিশ অনেক সময় আমাদের সাথে এটা যোগাযোগ করবে, আপনার প্রেফারেন্সকে তারা করবে, ইম্পর্টেন্স দিবে। কিন্তু এর শুরুর থেকে আপনাকে বলতে হবে। আর যদি আপনি ইন্টারভিউ দিয়েই ফেলেন, সবকিছু পুলিশের কাছে আপনি উত্তর দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আপনি মনে করছেন কি আপনি ঠিকমতো সবকিছু করেন নাই, তখনও আপনি ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব একজন অভিজ্ঞতা সম্পন্ন লয়ারের সাথে যোগাযোগ করে মিটিং করে আপনি প্রস অ্যান্ড কনসগুলো, পজিটিভ নেগেটিভ কোনগুলো আছে এগুলো সব ডিসকাস করবেন। কোন জায়গায় আপনার ভুল ভ্রান্তি হয়েছে এগুলো তখন আপনি ইন্টারভিউর পরেও আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু আগে করাটা সবচেয়ে ভালো। আমি আজকে শুরুতেই একটা প্রশ্ন প্রায় সময়ে যেটা আসে, অনেকে এই ভুল ভ্রান্তিগুলো করে, এটা হলো কি, ক্যান আই চেঞ্জ মাই ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার? আমি কি আমার ক্রিমিনাল লয়ের যে সলিসিটার পুলিশ আমাকে দিয়েছে তাকে আমি চেঞ্জ করতে পারি কিনা? এটা আপনি এখানে অনেকগুলো স্টেপ আছে যেগুলো আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে। আপনি যদি টু লেট হয়ে যায় এবং চেঞ্জ করতে চান, তখন হয়তো জাজ কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না। If your solicitor are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. আপনাকে কোর্টের অ্যাপ্রুভাল নিতে হবে, জাজের অ্যাপ্রুভাল নিতে হবে, পারমিশন নিতে হবে আপনি যদি সলিসিটার চেঞ্জ করতে চান। এবং ইফ ইউ আর ফান্ডেড বাই লিগাল এইড, আপনি যদি লিগাল এইডের মাধ্যমে রিপ্রেজেন্টেড হয়ে থাকেন, you will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনাকে অনেক সময় দেখা যায় আপনার কোনো গুড রিজন নাই কেন আপনি চেঞ্জ করতে চান, কিন্তু আপনাকে গুড রিজন দিতে হবে। যদি রিজন যদি না দেন, কনভিনসিং রিজন, কি কারণে আপনি তার সাথে রিলেশনশিপ ব্রেকডাউন করেছে, এইটা যদি আপনি এক্সপ্লেইন না করেন ঠিক মতো, তাহলে আপনাকে চেঞ্জ করতে দিবে না। The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত দেরি করবেন ততই আপনার রিস্ক থাকবে, আপনার চেঞ্জ অফ সলিসিটর যে অ্যাপ্লিকেশন কোর্টের মধ্যে করবেন ওইটা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি বেশি লেট করেন। একদম মনে করেন ট্রায়ালের কাছাকাছি চলে গেছেন, জাজ তখন বেশি একটা হ্যাপি থাকবে না আপনাকে চেঞ্জ করতে, সলিসিটার চেঞ্জ করার জন্য। সুতরাং আমি সবসময় যেটা বলি, আপনার বেস্ট ওয়ে হচ্ছে যখনই আপনি ইন্টারভিউ দিবেন, পুলিশের ইন্টারভিউ ফেস করেছেন, ওর সাথে সাথে একদম দেরি না করে পুলিশ স্টেশন থেকে যখনই বের হবেন, ওর সাথে সাথে আপনাকে আপনার পছন্দের একজন সলিসিটার সাথে যোগাযোগ করতে হবে। আপনি যদি না চিনেন, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হেল্প করতে বলবেন, একজন এক্সপার্ট যারা ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটার, তাদের সাথে আপনাকে একটা কন্ট্যাক্ট দেওয়ার জন্য। কারণ আপনি ইমিগ্রেশন লয়ার, ফ্যামিলি লয়ার, ডিভোর্স লয়ার বা কনভেন্সিং, প্রপার্টি, হাউজিং, এগুলো হলো সবগুলো সিভিল ল। এই লয়ের যারা প্র্যাকটিস করে এগুলো, তারা হলো সব সিভিল লয়ার্স। তাদের কাছে গেলে আপনি আপনার প্রত্যাশিত যে মানে অ্যাডভাইস এবং যে রেজাল্ট এবং যে রিপ্রেজেন্টেশন দরকার, স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের কাছেই আপনাকে যেতে হবে। তখন আপনার প্রপার ক্রিমিনাল লয়ের এক্সপার্ট যারা আছে তাদের প্রপার রিপ্রেজেন্টেশন আপনি পাবেন।
এই জন্য আমি সবসময়ই বলবো আপনারা কমপ্লিকেশনে না গিয়ে, যদি আপনি সন্তুষ্ট না থাকেন, শুধু বললে হবে না যে আমাকে একজন ডিউটি লয়ার দিয়েছে পুলিশ স্টেশনে, আমাকে 10 মিনিট সময় দিয়েছে, 5 মিনিট সময় দিয়েছে, কিন্তু ওর পরে যদি আপনি বের হয়ে তাড়াতাড়ি যোগাযোগ করে আর একজনের সাথে মিটিং করে আপনি ওই নতুন সলিসিটারকে ইনস্ট্রাকশন দেন, তখন সে আর্লি স্টেজ থেকে আপনার কেসটা টেক ওভার করবে এবং আপনার তখন আর কোর্টে পারমিশন বা অ্যাপ্রুভাল অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন চেঞ্জ অফ সলিসিটারের জন্য। ওই স্টেজের মধ্যে আর কোর্টের অ্যাপ্রুভাল লাগবে না, কারণ কেস তো শুধু আপনাকে ইন্টারভিউ করেছে, এখনো কোর্টে যায় নাই। সুতরাং যত তাড়াতাড়ি আপনি ইন্টারভিউ পরে যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করবেন, এটা হলো আমার অ্যাডভাইস। সবসময় এটা থাকে, তখন আপনি কোর্টের পারমিশন লাগবে না, কারণ কোর্টের পারমিশন তো আপনাকে নাও দিতে পারে, সুতরাং আপনি একটা ডিফিকাল্টির মধ্যে পড়বেন তখন। আমরা এখন আজকে প্রোগ্রামের মধ্যে আমি যেটা বলেছি, একজন 38 বছর বয়স্কা মহিলা, আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী, তাকে জেল হাজত দিয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের ওল্ড বেইলির জাজ রিচার্ড মার্কস ক্যাসি, কিংস কাউন্সিল। তাকে সাজা দিয়েছিল 28 অক্টোবর 2022 সালে। সে মার্ডারের জন্য গিলটি ভার্ডিক্ট দিয়েছিল 27 অক্টোবর 2022 সালে। আমি এখন কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ জাজের স্পিচটা, ভিডিওটা এখন প্লে করেন। In which she met her death. As has no doubt been explained to you by your counsel, the only sentence which the court can impose for murder is one of life imprisonment. But I am required to fix a minimum term which you must serve in any event before you would be eligible to be considered for parole. Whether or not you will be released at the end of the minimum term will depend on the view taken by the parole board at that time as to whether you continue to represent a danger to other members of the public. I am in no doubt whatsoever, and your counsel realistically acknowledges it, that this was a murder done for gain, and as such, pursuant to Schedule 21 of the Sentencing Act 2020, the starting point must be one of 30 years imprisonment, a figure which falls to be adjusted according to the mitigating and aggravating features of the case, which is a topic to which I shall return. You are now 38 years of age. You have one minor previous conviction for breach of a non-molestation order, which arose in a domestic context. I propose to ignore that and to treat you as a woman of effective previous good character. You are clearly a highly intelligent woman, having obtained first-class honours in 2006 in Human Sciences from King's College, London, and then gone on to qualify as an osteopath. You went to live and work in that capacity in Australia, returning to live here with your mother in 2015. You lived together in a large property in North London, and the two of you decided to add an upper floor to the house. This proved to be your undoing. You and your mother paid a total of £230,000 to two builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources, but the work remained substantially unfinished, and the house was left without a roof and covered in scaffolding. Meanwhile, you met the victim in this case through the church, sometime it would appear in 2020. She, like you, was a very devout Christian,
And it is clear from the hundreds of phone messages that passed between you over a period of several months right up to the time of her death, and which featured in the evidence in the trial, that you became very close. She was 67 years of age and of Malaysian origin. She was a woman of some means, and the evidence showed that she was extremely generous. Unfortunately, she had a history of serious mental illness, having been diagnosed some years ago with paranoid schizophrenia, and she had spent some months as an inpatient at a mental hospital. Shortly before you killed her, she had suffered a relapse and, against her will, had been put on antipsychotic medication. As such, and as you well knew, she was particularly vulnerable, both mentally as well as physically, and the jury saw from the CCTV evidence how in the days before her death she walked with difficulty, needing to hold on to the arm of her lodger as she did so. The messages that passed between the two of you showed that she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. This culminated in her offering to give you £200,000 to spend on the house, an offer, however, which she withdrew a few days before you killed her, which I am sure is what led you. দর্শক, আপনারা শুনছেন জাজ রিচার্ডস মার্কস কিংস কাউন্সিল ওল্ড বেইলি জাজ স্পিচ দিচ্ছিল ওই জেমা মিচেল, 38 বছর বয়স্কা মহিলা, ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং জাজ বলছে কি মিনিমাম 34 ইয়ার তোমাকে থাকতে হবে জেলখানার মধ্যে, এবং ওই 34 বছরের পরে তাকে কি ছাড়বে কি ছাড়বে না সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। ওই সময়ে 34 বছর পরে প্যারোল বোর্ড ডিসিশন নেবে তখন সে সোসাইটির জন্য পাবলিকের জন্য রিস্ক কিনা, তখন তাদের ডিসিশনের উপরে নির্ভর করবে তার মানে প্রিজন থেকে বের হওয়াটা। এবং জাজ বলছে কি জাজ ইজ শিওর that she killed victim over house repairs, এবং তার ঘরের রিপেয়ারের জন্য সমস্যা ছিল, অনেক পয়সার দরকার ছিল, অনেক ডিলাপিডেটেড হাউস, জরাজীর্ণ হাউস, এবং ওই রিপেয়ারের জন্য এই মহিলা আশ্বাস দিয়েছিল আপনার তাকে পয়সা দেওয়ার জন্য, পরে সে দেয় নাই, যার জন্য তাকে হত্যা করেছে। জাজ বলছে কি মার্ডার ফর গেইন, তুমি গেইনের জন্য তাকে তুমি মার্ডার করেছো, মার্ডার ফর গেইন। And life sentencing begins as judge says killing was murder for gain, এবং এটা শুরু করেছে জাজ বলে যে এই মার্ডারটা হলো গেইনের জন্য, অর্থনৈতিক উপার্জনের জন্য, ফাইন্যান্সিয়াল গেইনের জন্য। Murderer dumped her friend's headless body in woodland, এবং তার মানে তাকে সে একটা চার্চের মধ্যে সে তাকে মিট করেছিল এবং তার বডিটা মাথাটা তার কেটে বিচ্ছিন্ন করেছিল বডি থেকে, এবং উডল্যান্ডের মধ্যে ওই যে জল যেখানে আপনার জঙ্গলাকীর্ণ জায়গা, ওখানে একটা জায়গার মধ্যে তার বডিটাকে ফেলে দিয়ে রাখছিল। এইটা আপনার জাজ বলছে, আপনারা শুনছেন। এবং a murderer has been jailed for 34 years in England's first televised sentencing of a woman today. এটা হইল একজন মহিলা, যেটা আমি বলেছি 38 বছর বয়স্ক মহিলা, তাকে সাজা দিয়েছে যাবজ্জীবন এই 28 অক্টোবর সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট ওল্ড বেইলিতে। She dumped her headless body more than 200 miles away in order to inherit hundreds of thousands of pounds. সে তার বডিটাকে কেটে
বিচ্ছিন্ন করে একটা উডল্যান্ডের মধ্যে ফেলে দিয়ে আসছিল এবং তার গেইন করার জন্য থাউজেন্ডস অফ পাউন্ডস মানে হাজার হাজার পাউন্ড ইনহেরিটেন্স গেইন করার জন্য, পয়সা উপার্জনের জন্য। The 67-year-old's remains were found in woodland in Salcombe, Devon in June 27 last year. 2021 এর 27 জুন তার বডিটা আপনার ডেভনের স্যালকম ওই এরিয়ার মধ্যে একটা জঙ্গলাকীর্ণ উডল্যান্ডের মধ্যে অনেক গাছপালার মধ্যে পাওয়া গেছে। এবং এই মহিলা তাকে হত্যা করেছিল। She withdrew her offer to help the killer with repairs of her dilapidated 4 million house in Williston, North ওয়েস্ট লন্ডন। আমাদের নর্থ ওয়েস্ট লন্ডনে যে উইলিস্টন যে জায়গা আছে সেখানে এই মহিলার 38 বছর বয়স্কা ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী মহিলা, তার একটা বাড়ি ছিল 4 মিলিয়ন পাউন্ডের। সেখানে অনেক কাজের দরকার ছিল, অনেক ডিলাপিডেশন ছিল। এখানে সে অফার করেছিল এই মহিলা 67 বছর বয়স্কা মহিলা তাকে হেল্প করার জন্য। পরে সে হেল্প করে নাই, উইথড্র করেছে, বলেছে সে এটা পারবে না, দিবে না, তখন তাকে হত্যা করেছিল। এটা হইল ব্যাকগ্রাউন্ড। During her sentencing today, Judge Richard Marks Casey said, ওই যেদিন 28 অক্টোবর 2022 সালে যখন তাকে সাজা দিচ্ছিল ওল্ড বেইলিতে, এবং জাজ বলছে কি, you and your mother paid a total of 230,000 pound to 2 builders. তুমি এবং তোমার মা তোমরা 230,000 পাউন্ড দুইজন বিল্ডারকে দিয়েছো, one of whom evidently cheated you, এবং একজন ওখানে তোমাদেরকে বোঝা যায় আমাদের এভিডেন্স আছে যে তোমাদেরকে চিট করেছে, and you were thereby exhausted of a large part of your resources, এবং যার ফলে তোমরা তোমাদের অধিকাংশ পয়সা তোমরা হারিয়েছো। এই বিল্ডার চিট করে তোমাদেরকে পয়সা নিয়েছে 230,000 পাউন্ড, এবং এটা এভিডেন্স, এটা বলছে জাজ। এবং তারপর আপনার but the work remained substantially unfinished, কিন্তু কোনো কাজ শেষ হয় নাই, and the house was left without a roof and covered in scaffolding, এবং ঘরের কোনো রুফ ছিল না, এবং ওইটা স্ক্যাফোল্ডিং আছে, বিল্ডাররা ইউজ করে স্ক্যাফোল্ডিং, ওই স্ক্যাফোল্ডিং এ আপনার কভার করা ছিল পুরো ঘরটা। জাজ এই কথাটা বলছে। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো কি, জাজ রিচার্ড মার্কস ক্যাসি কিংস কাউন্সিলের স্পিচ ওল্ড বেইলিতে, যেটা সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, দেশের সর্বোচ্চ ক্রাউন কোর্ট, ওখানে উনি যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছিল আপনার একজন মহিলাকে। ওই স্পিচটা আপনারা শুনবেন। এখানে অনেকগুলো মন্তব্য জাজ করেছেন, রিমার্কস স্পিচের মধ্যে করেছেন, এবং বলছে কি, meanwhile you met the victim in this case through the church. চার্চের মধ্যে সে এই মহিলা, এই মালয়েশিয়ান অরিজিন, এই বৃদ্ধা 67 বছর বয়স্কা মহিলাকে সে মিট করেছে। The messages that passed between the two of you showed she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. তোমাদের দুজনের মধ্যে যে টেক্সট মেসেজ আদান প্রদান হয়েছে, এতে বোঝা যায় এই বৃদ্ধা মহিলা তোমাদের এই সমস্যার ব্যাপারে খুবই ওয়াকিবহাল ছিল, তার জানা ছিল তোমরা যে সমস্যা ফেস করতেছিল, এবং সে একটা প্রোঅ্যাক্টিভলি খুব সক্রিয়ভাবে চেষ্টা করছিল তোমাদেরকে হেল্প করার জন্য।
এই কথাগুলো জাজ বলছে। This culminated in her offering to give you 200,000 pound to spend in the house. এবং সে যেহেতু তোমাদের এই সমস্যার কথা জানতো, সে তোমার রাজি হয়েছিল, তোমাদেরকে বলেছিল যে আমি 200,000 পাউন্ড তোমাদের হাউস রিপেয়ারের জন্য আমি দিব। An offer, however, which she withdrew a few days before you killed her, which I am sure is what led you to do what you did. এবং জাজ বলছে কি, যে অফার যে তোমাদেরকে করেছিল 200,000 পাউন্ড দেওয়ার, সেটা সে উইথড্র করেছে তুমি তাকে হত্যা করার কিছুদিন আগে, এবং যে কারণে আমি নিশ্চিত তুমি তাকে হত্যা করেছ। এই কথাগুলো জাজ বলছে। She decided to murder the vulnerable divorcee. ওই বৃদ্ধা মহিলা, ডিভোর্সি মহিলা ছিল, একাকী, ওই দুর্বল, vulnerable, and fake her will to inherit the bulk of her estate worth more than 700,000 pound. এবং এই যে হত্যাকারী মার্ডারার, সে এই দুর্বলতার সুযোগ নিয়েছিল এবং তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, এবং তার উইল যেটা ছিল, যেটা আমরা উইল বলি যে ইনহেরিটেন্সের জন্য, ওইটাকে সে নকল করছিল, ফেক করছিল, এবং যার জন্য জাজ বলছে তুমি চাইছিলে তার 700,000 পাউন্ডের এস্টেট, তার যে সম্পদ, ওইগুলো তুমি উত্তরাধিকারী হওয়ার জন্য তার উইলটাকে তুমি নকল করেছ, ফেক করেছ। এই কথাটা জাজ বলছে। The osteopath killed মিস চাং, ওই মহিলার নাম ছিল চাং, আপনার 67 বছর বয়স্ক, এবং তখন এবং পরে যখন আপনার সেন্টেন্স দিচ্ছিল, জাজের সেন্টেন্সিং এর দিন 28 অক্টোবর 22-তে, তখন সে 68 বছর, যখন তাকে কিল করা হয়েছিল তখন তার বয়স ছিল 67। By hitting her over the head with a weapon, তুমি তাকে হত্যা করেছ তার মাথার মধ্যে আঘাত করে, ওয়েপন দিয়ে, before then cutting off her head, এরপরে তুমি তার মাথাটা কেটে বিচ্ছিন্ন করেছ তার বডি থেকে। জাজ এই কথাগুলো বলছে। এবং দিস মহিলা, আপনার যে ডিগ্রিধারী মহিলা, she transported মিস চাংস বডি, এই বৃদ্ধার বডিটা সে ট্রান্সপোর্ট করেছিল in a blue suitcase, একটা ব্লু সুটকেসের মধ্যে, which she took to the victim's home in the morning of June 11. যেদিন তাকে হত্যা করতে গিয়েছিল সেদিন সকালে সে একটা বড় একটা সুটকেস নিয়ে গেছিল তার ঘরে। যাওয়ার সময় একটা বড় একটা সুটকেস সে সাথে করে নিয়ে গিয়েছিল, এবং জাজ বলছে কি তুমি ওখানে এই সুটকেসটা নিয়ে গিয়েছিল ওই দিন সকালে। On June 26 last year, যে তার মানে স্পিচ দিচ্ছিল জাজ 28 অক্টোবর 2022, তার মানে জুন 2021 সাল 26 জুন, she stored the body inside the suitcase in the boot of a hire car and drove to Selcom, Devon. এবং সে বলছে কি ওই দিন তুমি তার বডিটাকে একদম ভর্তি করেছো সুটকেসের মধ্যে, এবং ভর্তি করে বডিটাকে তুমি কার বুটের মধ্যে, ব্যাক সাইডে বুটের মধ্যে তুমি নিয়েছো, তুমি একটা গাড়ি হায়ার করেছিলা, এবং ওইটা তুমি ড্রাইভ করে তখন স্যালকম ডেভনের ওই এলাকায় সে নিয়ে গেছে। জাজ এই কথাগুলো বলছে। Judge Richard Marks Casey jailed the killer in England's first televised sentencing of a woman today. সে ছিল প্রথমবারের মতো উইমেন টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছে যাকে যাবজ্জীবন
কারাদণ্ড দিয়েছিল। En route to Selcomের যাওয়ার পথে the Volvo blew a tire and Mitchell was forced to drive into a service station and call for the assistance. এই মহিলা ইয়াং, সে আপনার তার গাড়ির চাকাটা মানে টায়ারটা পাংচার করছে, ব্লো করছে ভলভো গাড়ির টায়ারটা, এবং তার কোনো উপায় ছিল না, সে একটা সার্ভিস স্টেশনের মধ্যে সে গাড়িটা আপনার ড্রাইভ করে ওখানে নিয়ে গেছে, এবং তখন সে কল করছে হেল্পের জন্য, কল ফর অ্যাসিস্ট্যান্স। The repairman called to change the wheel described Mitchell's confused demeanor and an odd nasty smell inside the vehicle, এবং যে আসছিল তাকে হেল্প করার জন্য, হেল্পার মনে করেন যে অটোমোবাইল অ্যাসোসিয়েশন আছে, গ্রিন ফ্ল্যাগ আছে, এই ধরনের একটা কোম্পানিকে এসে ডাকছে, এবং যে আসছিল তার হুইলটাকে চেঞ্জ করার জন্য সে বর্ণনা করেছিল এই মহিলা আপনার কনফিউজড ছিল, খুবই বিভ্রান্তিকর ছিল, এবং ডিমিনার তার আচরণ ছিল খুবই বিভ্রান্তিকর আচরণ, অ্যান্ড অড নাস্টি স্মেল ইনসাইড দ্য ভেহিকল, এবং গাড়ির ভিতর থেকে খুব একটা অদ্ভুত ধরনের একটা খারাপ একটা গন্ধ আসছিল। এগুলো আপনার এই ওই যে রিপেয়ারম্যান যে গাড়িটাকে হুইলটা চেঞ্জ করার জন্য আসছিল, সে এই কথাগুলো বলছে। Jurors heard that none of the people who came to her aid saw the large blue suitcase in the boot. কেউ দেখে নাই ওই বুটের মধ্যে, যারা তাকে হেল্প করতে আসছিল তারা কেউ বুটের মধ্যে যে তার ডেড বডিটা যে রাখা হয়েছিল একটা সুটকেসের মধ্যে, এটা তারা কেউ দেখে নাই, suggesting she had stashed it somewhere nearby, according to the prosecution. এবং এতে বোঝা যাচ্ছে যে সে কোনো কাছাকাছি কোনো একটা জায়গায় সে এটা লুকাইয়া রাখছিল, এই সুটকেসটা, তার ডেড বডিটা। এটা পুলিশের যে প্রসিকিউশন টিম যারা আছে তারা এই কথাগুলো বলছে। Miss Chang's headless body was found by holidaymakers beside a woodland footpath near Salcombe the next day. Next day মানে 27শে জুন ওইটা হলিডে মেকাররা ওইখানে তার ডেড বডিটা আপনার দেখছে উডল্যান্ডের মধ্যে, মানে ওই যে জঙ্গলাকীর্ণ গাছপালার মধ্যে, ওইটা হেডলেস বডির থেকে মাথাটা বিচ্ছিন্ন করেছিল, ওই বডিটা তারা দেখছে হলিডে মেকাররা। আরো অনেকগুলো কথা জাজের স্পিচের মধ্যে আসবে, আপনারা শুনবেন। আমি আমাদের কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আবার আপনারা জাজের স্পিচটা আবার প্লে করেন বাকি অংশটুকু প্লিজ। To do what you did. On the morning of the 11th of June of last year, you set off early from your home address, taking with you a large suitcase, which it was evident from the CCTV was either empty or had very little in it. You went by public transport to her address, and you stayed there for over 5 hours. When you emerged from the property, it was clear from the CCTV evidence that you had injured your hand. I'm satisfied that can only have happened whilst you were inside the house and must have occurred in the course of the killing. Later that evening you attended St Thomas's Hospital, where you were treated for a fractured finger. You claimed that had occurred when you trapped it in a car door. In my judgment, that was clearly a lie.
The suitcase that you had taken to the house was now very obviously full and heavy. You also now had with you another case. I'm sure that this other case was the one that the police later recovered from your home. It is clear that it belonged to Deborah Chong, and it contained many documents that also belonged to her, including her passport, driving licence, naturalisation papers, bank credit, and other loyalty cards. That large suitcase contained Deborah Chong's body. I have no doubt that you had killed her whilst you were at her house. And, absent any explanation from you, given that you went no comment throughout your police interviews and did not go into the witness box, I am driven to the conclusion that you went to her house that morning with that intention in mind. 2 weeks later, you hired a car for a period of only 24 hours. You were seen on CCTV to put that large suitcase into the hired car. It was clearly heavy, such that you needed a trolley to wheel it down the road and into the car. That is because it contained Deborah's body. You then drove down to Devon, where you clearly planned to dump her body. But your plans went awry when you had a puncture which had to be attended to by the AA. This meant that you had rather less time down there to find a place to secrete the body than you had envisaged, hence why you were unable to find a more remote location than you did. The place that you alighted upon was at the bottom of some steps on a public footpath by some woodland adjacent to Bennett Road in Salford. A truly telling piece of evidence against you was the fact that that evening, after the punctured tyre had been repaired, your hire car was seen being driven by you on Bennett Road, 50 metres away from where Deborah's body was found the following afternoon by a lady who was out walking. That grim discovery was made all the worse by the fact that her head had been cut off. It was not found until a number of days later, some 10 metres away from the body, further down the hill beneath some undergrowth. Because of the extent of decomposition of the body, the pathologist who carried out the autopsy was unable to ascertain the cause of death. But what was found was that she had suffered a comminuted fracture to the skull, as well as multiple. আপনারা শুনছেন জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিলের স্পিচ। আরও বাকি কিছুটা অংশ আছে, সেটা আমরা নেক্সট সেগমেন্টে দেখাবো। আবার এখানে অনেক কথাগুলো জাজ বলছে এবং প্রসিকিউটর যে পুলিশের যে ব্যারিস্টার যে ডিনা হির কিংস কাউন্সিল কিউসি যে আগে বলতাম এবং কিংস কাউন্সিল এখন আমরা বলি, সে বলছে কি, as they walked back to their holiday cottage from the beach, they made a gruesome discovery, the headless body of a woman. এবং বলছে কি, যখনই তারা তাদের ঘরের দিকে হাঁটা শুরু করেছিল হলিডে কটেজের দিকে, এবং তারা একটা খুব
ওই যে হলিডে মেকাররা ডেভনের মধ্যে, ডেভন শায়ারে ওখানে অনেকে যায় বিচের মধ্যে হলিডে করার জন্য, তারা একটা ভয়ঙ্কর একটা কিছু আবিষ্কার করছে, যেটা হচ্ছে কি হেডলেস বডি অফ এ উইমেন। এই বয়স্কা মহিলার বিচ্ছিন্ন বডিটা, মাথাটা কেটে বডিটা আলাদা করেছে, ওইটা তারা দেখতে পাইছে আপনার হলিডে মেকাররা। অন ফাইন্ডিং দ্য রিমেইনস, এই যে তার অবশিষ্ট অংশটুকু তার দেহের at the bottom of the some steps, ওই যে কতগুলো সিঁড়ির নিচে, on a public footpath, পাবলিক ফুটপাথের মধ্যে, এবং the women called police, এবং তারা তখন পুলিশ কল করছে, এবং the area was cordoned off, তখন পুলিশ যখন আসছে ওইটা পুরা এলাকাটাকে বেষ্টনী করে ফেলছে, যেরকম মানে পুলিশ সাধারণত ইনভেস্টিগেশন যখন করে ওরা একটা কর্ডন দিয়ে দেয় মানুষজন যেন ওখানে ওই এরিয়ার ভিতর ঢুকতে না পারে। And an extensive search began, এবং একটা ব্যাপক একটা অনুসন্ধান তার তখন পুলিশি অনুসন্ধান তখন শুরু হয়েছিল। July 1st, the head was discovered around 10 meters away further down the hill in the undergrowth, এবং 1st of July, মানে তার বডিটা তো দেখছে আপনার 27শে জুন, এবং 1st of July তার মাথাটা, বিচ্ছিন্ন মাথাটা পাওয়া গেছে আপনার মানে আর 10 মিটার দূরে। এবং এগুলো this lady has been jailed for life with a minimum of 34 years, যেটা আমি শুরুতেই বলেছি যে এর পরে তাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করবে প্রিজনের প্যারোল বোর্ডের ডিসিশনের উপরে, তখনকার যখন 34 বছর শেষ হওয়ার পরে। And Judge Richard Marks Casey said, a King's Counsel Judge Richard Marks, সে বলছে কি, the sole mitigation is that, তোমার কেসের জন্য মিটিগেশন মানে যেগুলো, যে কারণে অপরাধের মাত্রাটা একটু কমে যায়, এবং অ্যাগ্রেভেটিং ফিচার্স গুলো হলো যে কারণে অপরাধের মাত্রাগুলো বেড়ে যায়। এবং জাজ বলছে the sole mitigation is that you are effectively a woman of previous good character, যে তুমি একজন মহিলা, তুমি ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী মহিলা, তোমার প্রিভিয়াস কোনো কনভিকশন নাই, তোমার একটা গুড ক্যারেক্টার আছে, এটা হলো তোমার মিটিগেশন। Although given the gravity of your crime, তুমি যেই একটা হেভি যে সিরিয়াস যে ক্রাইম যেটা করেছ, তার জন্য ইন মাই জাজমেন্ট, আমার বিচার মতে, that entitles you to only a very modest discount, যেহেতু তোমার অপরাধটা এত বেশি ভারী, এত বেশি সিরিয়াস, আমার মতে তোমার ওই যে গুড ক্যারেক্টার, প্রিভিয়াস গুড ক্যারেক্টারটা, এটা খুবই একটা পরিমিত একটা ডিসকাউন্ট তুমি এন্টাইটল, খুবই সীমিত, অল্প স্বল্প। সে বলছে কি, কারণ তোমার গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম, সিরিয়াসনেস, এটা খুবই মানে সিরিয়াস, তুমি যেভাবে প্ল্যানিং করে তাকে হত্যা করেছ। He said the amount of planning and preparation served as an aggravating feature of the crime. সে বল, তুমি যে পরিকল্পনা করেছ, প্রস্তুতি নিয়েছ, প্রিপারেশন করেছ, এইগুলি হইল কি তোমার অ্যাগ্রেভেটিং ফিচার অফ দ্য ক্রাইম, তোমার অপরাধের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, মানে যেগুলোর জন্য সাজাটাও বেশি হবে। Other aggravating features included the victim's mental health. একজন মানসিক রোগী, এই ভিকটিম ছিল একটা, তার মানসিক মানে রোগ ছিল, এবং তাকে তুমি হত্যা করার জন্য পরিকল্পনা করেছিলা, তুমি প্রস্তুতি নিয়েছিলা এই মানসিক রোগী এই বৃদ্ধাকে।
and the killer's treatment of her body, the judge added. এবং তুমি তার বডিটাকে যেভাবে ট্রিট করেছো এটাও একটা অ্যাগ্রাভেটিং ফিচার। ওর মানসিক রোগ, মেন্টাল আপনার হেলথ প্রবলেম, প্লাস তুমি তার বডিটাকে কেটে বিচ্ছিন্ন করেছো, তার মাথাটাকে কেটে বিচ্ছিন্ন করেছো, এইটাও অ্যাগ্রাভেটিং ফিচার হিসাবে কাজ করবে। জাজ এই কথা বলছে। এবং অনলি মিটিগেটিং ফিচার হলো কি, যেগুলো কারণে অপরাধের মাত্রাটা কমে যাবে, সেটা হলো কি, শি ওয়াজ অফ এ প্রিভিয়াস গুড ক্যারেক্টার, তার কোনো পুরানা কোনো ক্রিমিনাল কনভিকশন ছিল না। কিন্তু জাজ সাথে সাথে বলছে এটার জন্য অফেন্সটা এত বেশি সিরিয়াস, এটার জন্য তুমি খুবই মডেস্ট একটা ডিসকাউন্ট আমি দিব, মানে পরিমিত। And then he said the sentence of the court is one of life imprisonment, যে আমি যেটা তোমাকে দিব সেটা হলো কি লাইফ ইমপ্রিজনমেন্ট তোমাকে আমি দিব, and the minimum term that you will be served will be 34 years, এবং বলছে কি আমি তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছি, এবং ওখানে লাইফ ইমপ্রিজনমেন্টের মধ্যে মিনিমাম একটা টাইম ধার্য করেছে যে মিনিমাম 34 ইয়ার্স তোমাকে প্রিজনের মধ্যে থাকতেই হবে। এখন মনে করেন 34 ইয়ারের পরে যেটা আমি বলেছি ওইটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে, তখন সে রিস্ক কিনা সোসাইটির জন্য। আরো অনেক কথা বলছে, এবং জাজ বলছে কি as part of your degree you were taught anatomy, তুমি তোমার যে ডিগ্রি করেছো ওই ডিগ্রির একটা তোমার পার্ট ছিল, সেখানে তুমি অ্যানাটমি পড়াশোনা করেছো। অ্যানাটমি মানে অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা, মানে কিভাবে হিউম্যান বডিকে ডিসেকশন করা হয়, এইগুলো হইল কি অ্যানাটমির মধ্যে পড়াশোনা করে যারা, তারা শিখে। জাজ এই কথাটা বলছে। and you included on your website, এবং তুমি তোমার ওয়েবসাইট আছে, তোমার একটা ওয়েবসাইটের মধ্যে তুমি ইনক্লুড করেছো which advertised, যেখানে তুমি অ্যাডভার্টাইজ করেছিলা your services, তোমার কাজের জন্য, তুমি যে কাজকর্ম যেগুলো করো সেগুলো তুমি অ্যাডভার্টাইজ করেছিলা তোমার ওয়েবসাইটের মধ্যে, that you had experience in the dissection of human bodies, যে হিউম্যান বডির যে কিভাবে ডিসেকশন করতে হয়, ব্যবচ্ছেদ করতে হয়, কাটাছিড়া করতে হয়, এগুলোর উপরে তোমার অভিজ্ঞতা আছে, এটা তুমি তোমার ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ করেছো। That no doubt stood you in good stead when you cut off her head, তোমার যে এই পড়াশোনা যেটা করেছো অ্যানাটমিতে, এটা অবশ্যই তোমার জন্য একটা ভালো, তোমাকে একটা ভালো অবস্থানে রেখেছে যখন তুমি তার মাথাটাকে কেটে বিচ্ছিন্ন করেছিলে তার বডি থেকে। এটাতে তোমার এক্সপেরিয়েন্স, তোমার পড়াশোনার যে নলেজ, ওইটা তোমাকে কাজে দিয়েছে। তারপর জাজ আরো বলছে কি although why you chose to do that remains a mystery, তারপরেও এটা একটা রহস্য থেকে যায়, যে মিস্ট্রি, কেন তুমি তার মাথাটাকে কেটে বডি থেকে বিচ্ছিন্ন করেছো, এটা এখন একটা রহস্যজনক। এই কথাগুলো আপনার জাজ বলছে। তারপরে জাজ আরো বলছে কি আই এম শিওর, আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল লয়ের উপরে এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা শুনছেন জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিলের স্পিচ, আরো বাকি অংশটুকু আছে,
এখানে অনেক পয়েন্টগুলো জাজ বলছে, কেন হত্যা করেছে, কি কারণে হত্যা করেছে, ফাইন্যান্সিয়াল গেইনের জন্য, এটা সে পরিষ্কার বলেছে। এবং এই মহিলা তাকে অফার করেছিল 200,000 পাউন্ড দেওয়ার জন্য, সেটা উইথড্র করার কারণে সে হত্যা করেছে। কারণ তাদের খুব একটা জরাজীর্ণ একটা ঘর ছিল, ডিলাপিডেটেড হাউস, রিপেয়ারিং এর জন্য অনেক পয়সা দরকার ছিল, এবং তাদের 200,000 পাউন্ড 230,000 পাউন্ড সে বিল্ডারকে দিয়েছে, সেগুলো সে লস করেছে, যার ফলে তাদের ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেমের মধ্যে ছিল। এই মহিলা তখন আপনার প্রোঅ্যাক্টিভলি চেষ্টা করছিল তাদেরকে হেল্প করার জন্য, এবং 200,000 পাউন্ড দিবে বলছিল, কিন্তু পরে সে উইথড্র করাতে তাকে হত্যা করেছে। এইগুলো সব কথা আপনারা শুনছেন জাজের মুখে। এবং জাজ আরো বলছে কি, the messages that passed between the two of you showed she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. This culminated in her offering to give you 200,000 pound to spend in the house. তোমাকে 200,000 পাউন্ড দেওয়ার জন্য সে অফার করেছিল। An offer, however, which she withdrew করেছিল যে অফারটা a few days before you killed her, which I am sure is what led you to do what you did. তুমি এই কারণে তাকে তুমি হত্যা করেছো। Judge Richard Marks, King's Counsel, said the killing was a murder for gain during the murderer's life sentencing. আপনার তাকে যখন লাইফ সেন্টেন্স দিয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড, তখন জাজ বলছিল কি এটা ছিল একটা মার্ডার ফর গেইন, অর্থনৈতিক উপার্জনের জন্য মার্ডার করা হয়েছিল। এই কথাগুলো জাজ বলছে আপনার স্পিচের সময়। তারপর আমি মেইন পয়েন্টগুলো বলবো, তখন এরপরে আপনারা আরো কিছুটা বাকি আছে জাজের স্পিচটা, ওইটাও শুনবেন। এখানে আরো অনেকগুলো কথা বলছে জাজ, সেটা হচ্ছে কি দ্য প্রসিকিউশন, আপনার যে পুলিশের যে ব্যারিস্টার লয়ার কিংস কাউন্সিল, সে বলছে কি সিসিটিভি appeared to show Mitchell struggling to carry the unwieldy suitcase because it contained a body. এবং তারা বলছে কি সিসিটিভিতে দেখা গেছে এই মহিলা মিচেল, 38 বছর বয়স্ক মহিলা, সে স্ট্রাগল করতেছিল, সংগ্রাম করতেছিল এই সুটকেসটা নিয়ে, কারণ এটা হেভি ছিল, ও তার বডিটা, ডেড বডিটা এখানে ছিল। এবং আরো বলছে কি দ্য প্রসিকিউশন আরো বলছে কি জেমা মিচেল প্ল্যান্ড টু মার্ডার দ্য ভালনারেবল ডিভোর্সি মিস কুইন চাং and fake her will to inherit the bulk of her estate worth more than 700,000 pound. পুলিশের যে লয়ার কিংস কাউন্সিল, সে আরো বলছে কি যে তার উইলটাকে সে নকল করেছিল, ফেক করেছিল, তার যে 700,000 পাউন্ডের ওয়ার্থ যে এস্টেট যে ছিল, যে প্রপার্টি, যে অ্যাসেট যেগুলো ছিল, সেগুলো ইনহেরিটেন্স করার জন্য। The 38-year-old came up with the plan after Miss Chang backed out to give her 200,000 pound to pay for repairs to Mitchell's 4 million pound dilapidated family home, jurors were told. এবং তারা বলছে কি এই মহিলা যখন উইথড্র করছে, এই 200,000 পাউন্ড দেওয়ার যে প্রস্তাব যেটা করেছিল, সেটা যখন উইথড্র করছে, তখন আপনার তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং প্রস্তুতি নিয়েছিল। ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর said, যে পুলিশের যে চিফ ইন্সপেক্টর ছিল ডিটেকটিভ, সে বলছে কি the motivation for Gemma Mitchell's actions was money and she showed a significant degree of planning
and calculation as she attempted to cover up her horrific actions. সে পরিষ্কার সে তার হত্যার কারণটা ছিল অর্থনৈতিক অর্জনের জন্য, পয়সা গেইন করার জন্য, এবং সে একটা সিগনিফিক্যান্ট, খুবই উল্লেখযোগ্য প্রস্তুতি, প্রিপারেশন সে নিয়েছিল এবং অনেক ক্যালকুলেশন করেছিল, হিসাব নিকাশ করেছিল, এবং সে অ্যাটেম্প্ট করেছিল, চেষ্টা করেছিল টু কাভার আপ হার হরিফিক প্ল্যান, তার এই যে ভয়ঙ্কর আতঙ্কজনক এই যে অ্যাকশন যেটা সে হত্যা করেছে, এটাকে কাভার করার জন্য সে অনেক প্রস্তুতি চেষ্টা করেছিল। Mitchell, so desperate to obtain the money she needed to complete the renovations on her house, sought to take advantage of Deborah's goodwill, but when Deborah changed her mind, she callously murdered her and embarked upon an attempt to fraudulently obtain her estate. মিচেল হলো কি এই 38 বছর বয়স্ক মহিলা, ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী মহিলা, যে মার্ডার করেছে, মার্ডারার, যাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। সে খুব ডেসপারেট ছিল পয়সার জন্য, কারণ তার জরাজীর্ণ যে বাড়িটা ছিল, 4 মিলিয়ন পাউন্ডের বাড়িটা অনেক ডিলাপিডেশন, অনেক কাজের দরকার ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক জরাজীর্ণ অবস্থায় ছিল, এইগুলোর জন্য তার পয়সার দরকার ছিল। এবং সে এই বৃদ্ধা মহিলা, মালয়েশিয়ান অরিজিন মহিলা, ডেবরা তার নাম, 67 বছর বয়স্ক, তার মানে সৎ ব্যবহারের সে সুযোগ নিয়েছিল এবং তাকে হত্যা করেছিল শেষ পর্যন্ত, যখন সে এই পয়সাটা দেয় নাই এবং সে তার উইলটাও ফেক করেছিল, তার ফ্রডুলেন্টলি তার অ্যাসেটগুলো, প্রপার্টিগুলোকে গেইন করার জন্য। আমি আরো বলবো, এই আগে আমরা জাজের স্পিচটা শেষ করি। আমি দর্শক কন্ট্রোল রুমকে আমি বলছি, আপনারা প্লিজ জাজের স্পিচটা বাকি অংশটুকু আবার প্লে করেন এখন প্লিজ। Rib fractures. As part of your degree, you were taught anatomy, and you included on your website, which advertised your services as an osteopath, the fact that you had experience in the dissection of human bodies. That no doubt stood you in good stead when you cut off Deborah's head, although why you chose to do that remains a mystery. Following your arrest on the 6th of July, amongst the items found by the police at your home was a will which purported to be that of Deborah and to leave 95% of her assets to you and the remaining 5% to your mother. That will was fake. It was written by you and it contained signatures of Deborah and 2 witnesses, each of which had been forged by you. One of the persons whose signatures you forged was that of a man by the name of Virgil Gale Gita, an erstwhile neighbour of yours who had died some months earlier. Following his death, you had managed to gain access to his room, and you took from that room various papers of his, including his passport, as well as his mobile phone. A short time later, you rang the phone company, pretending to be him, giving his name and date of birth, and you had the phone reactivated. It was his phone rather than yours that you used to book the hire car, and it was his phone that you took with you on the trip to Devon, leaving your own at home. Moreover, the evidence of the handwriting expert was that his purported signature on the will
had been copied from his passport, which you had removed from his room. Quite apart from anything else, I am driven to the conclusion that you are extremely devious. I said at the outset of these remarks that I would return to the issue of mitigating and aggravating features. The sole mitigation is that you are effectively a woman of previous good character, although given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discount. As to aggravating features, there are the following. Firstly, the amount of planning and premeditation that went into this offence, although it is right to acknowledge that this is bound to be an invariable feature of a killing done for gain, and I must avoid double counting in that regard. Secondly, there is the issue of Deborah's mental and physical vulnerability, to which I have already referred, and of which you were very well aware. Thirdly, there is the chilling aspect of what you did to and with her body after you had killed her. You have shown absolutely no remorse, and it appears that you are in complete denial as to what you did, notwithstanding what, in my judgment, amounted to overwhelming evidence against you. The enormity of your crime is profoundly shocking, even more so given your apparent religious devotion, as well as the fact that Deborah Chong was a good friend to you and had shown you great kindness. The sentence of the court is one of life imprisonment, and the minimum term of imprisonment that you will in any event be required to serve will be 34 years. There will be deducted from that term the 475 days that you have spent in custody on remand, and the statutory surcharge will apply. Would you please take the defendant downstairs? দর্শক, আপনারা জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিলের স্পিচ শুনেছেন। এই মার্ডার কেসের জন্য সেই স্পিচ দিচ্ছিল এবং লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং বলছে কি মিনিমাম 34 ইয়ার্স তোমাকে প্রিজনের মধ্যে থাকতে হবে। During the trial, jurors viewed CCTV footage of Mitchell arriving at Mi Queen Chang's home carrying a large blue suitcase allegedly containing her murder kit on the morning of June 11 last year. এবং জুরিরা যে 12 জন জুরি তো আপনার বিচার করে এই দেশের মধ্যে, আপনারা জানেন ক্রাউন কোর্টে যে জুরি ট্রায়াল হয়, তারা সিসিটিভি দেখেছে। সেখানে দেখা গেছে সে একটা বড় সুটকেসের মধ্যে করে তার ক্যারি করতেছিল, খুব হেভি সুটকেসটা ওই দিন সকালবেলা। More than 4 hours later, she emerged from the property in Wembley, northwest London, with the suitcase appearing bulkier and heavier. এবং প্রায় 4 ঘন্টা পর সে যখন ঘর থেকে বের হয়ে আসছিল, তখন দেখা গেছে ওই সুটকেসটা অনেক ভারী ছিল। প্রথমে যখন গেছে তখন এমটি সুটকেস ছিল, কিন্তু যখন বের হয়ে আসছিল তখন সুটকেসটা অনেক ভারী ছিল। সে স্ট্রাগল করতেছিল ওইটা ক্যারি করতে, এবং আপনার জুরি মেম্বাররা এই সিসিটিভি ফুটেজগুলো দেখেছে। এই রিমার্কসগুলো জাজ
করছে আপনার স্পিচের সময়। The prosecution said CCTV appeared to show Mitchell struggling to carry the unwieldy suitcase because it contained a body. এবং সিসিটিভিতে দেখা গেছে মিশেল, এই মহিলা 38 বছর বয়স্ক ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী কিংস কলেজের যে মহিলা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী, এবং সে খুব স্ট্রাগল করতেছিল, সংগ্রাম করতেছিল এই বড় সুটকেসটা, হেভি সুটকেসটা ক্যারি করতে। তার কারণটা ছিল ওখানে ওই বৃদ্ধার ডেড বডি আপনার সুটকেসের ভিতরে সে ফিল আপ করেছিল, পুরো সুটকেসটার ভিতরে তার বডিটাকে রাখছিল। The prosecution said CCTV appeared to show Mitchell struggling to carry the unwieldy suitcase because it contained body. After the victim's lodger reported her missing, ওই মহিলার, বৃদ্ধ মহিলার একজন লজার ছিল, তার ঘরে একটা লজার ছিল, টেনেন্ট ছিল, হ্যাঁ, এবং সে বলছে কি ও মিসিং হয়ে গেছে, ওকে দেখা যাচ্ছে না ঘরের মধ্যে আর। Michelle claimed she had gone to visit family friends somewhere close to the ocean as she was feeling depressed. কিন্তু এই মহিলা বলছে কি সে আসলে গেছে মানে তার ফ্যামিলি, তার ফ্রেন্ডদেরকে মিট করার জন্য ক্লোজ আপনার সমুদ্রের সৈকতের কাছে, কারণ সে খুব ডিপ্রেশনের মধ্যে ছিল এবং তার ফ্রেন্ডদেরকে দেখতে গেছে সে। এই কথাগুলো আপনার যে মার্ডারার মহিলা ওই সে বলছে। But on June 26 last year, she stored her body inside the suitcase in the boot of a hire car and dropped to Devon. কিন্তু 26th of June last year সে তাকে হত্যা করার পরে সুটকেসের মধ্যে তার বডিটাকে ভর্তি করেছিল, ফিল আপ করেছিল এবং তাকে ডেভনশায়ারে নিয়ে গেছে ড্রাইভ করে অনেক দূরে। এই কথাগুলো আপনার জাজ সবগুলো বলছে। অ্যাকর্ডিং টু দ্য প্রসিকিউশন, যে পুলিশের যে লয়ার, তাদের মতে ওই মহিলার হেডলেস বডি was found by holiday makers beside a woodland footpath near Salcombe the next day. কিন্তু 26 তারিখের পরে নেক্সট ডেতে 27 তারিখে হলিডে মেকার যারা ছিল ওখানে হলিডে করতে গেছে বিচের মধ্যে, ডেভনশায়ারের মধ্যে, তারা তার মানে বডি থেকে মাথাটা বিচ্ছিন্ন, বডি মাথাটা কেটে বডিটা বিচ্ছিন্ন বডিটা তারা ওখানে দেখছে এবং দেখার পরে ওরা পুলিশকে কল করছে। এইটাই হলো ব্যাকগ্রাউন্ড অফ দিস কেস। আপনারা শুনছেন এখানে এই কেসগুলো খুবই সিরিয়াস কেস এবং ক্রিমিনাল ল, ক্রিমিনাল ডিফেন্স লয়ার যারা আছে তাদেরকে এগুলো সবগুলো খুব মানে দেখতে হয়, সবগুলো অ্যানালাইজ করতে হয় এবং প্রসিকিউশন কিন্তু অনেক অনেক ডকুমেন্ট তারা প্রডিউস করে এই মার্ডার কেসের জন্য, ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আরও যে এভিডেন্স যতগুলো আছে তারা সবগুলো এই কোর্টের মধ্যে সবগুলো উপস্থাপন করে, যার জন্য এই ট্রায়ালগুলো অনেক দিনের সময় নেয়। ক্রিমিনাল লটা হইল ভাস্ট, খুবই র্যাপিডলি চেঞ্জিং এরিয়া অফ ল। এখানে প্রতিনিয়ত আপনার পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে এবং অনেক চেঞ্জগুলো আপনাকে আপ টু ডেট থাকতে হয়। আমাদেরকে সবসময় আমাদেরকে দেখতে হয় কোন নতুন আইনটা আসছে অ্যান্ড কিভাবে এটা এফেক্ট করতেছে। মনে করেন রেপ কেসের জন্য যখন একজনকে চার্জ করা হয়, সেই পুরানো দিনের মধ্যে যখন হয় তখন এক ধরনের আইন আছে, এখনকার বর্তমানে যে আইন যদি হয় রেপ হয় ডিফারেন্ট আইন আছে। এইগুলো যার জন্য সব সময় আপনাকে দেখতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন
এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স লয়ার, তাদের কাছে আপনাকে যেতে হবে। সো when choosing a criminal defense solicitor, আমি সবসময় বলি you have to choose who specializes in the criminal law, যারা অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে এই ক্রিমিনাল লয়ের উপরে, that affects you, যেটা আপনার উপরে প্রভাব পড়ে। কারণ whether it be something minor or light motoring offenses or as complex as serious fraud investigation or murder case, you have to get the expert criminal defense solicitor। সেটা ছোটখাটো মোটরিং অফেন্স হোক, অথবা ভেরি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন হোক, অথবা সিরিয়াস একটা মার্ডার কেস হোক, আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ সলিসিটার যদি আপনি না নেন, তাহলে আপনার প্রপার রিপ্রেজেন্টেশন আপনি পাবেন না। আপনি সবসময় দেখতে হবে কারা ক্রিমিনাল লয়ের উপরে স্পেশালিস্ট। আপনি হাউজিং, ইমিগ্রেশন বা কনভেন্সিং, প্রপার্টি লয়ার, এগুলো সবগুলো হলো সিভিল ল। আপনি দেখবেন একটা রাউন্ড একটা লগো আছে, তাদের ওয়েবসাইটে যাইয়া দেখবেন তাদের ওই ক্রিমিনাল লিটিগেশন, আপনার ল সোসাইটি অ্যাক্রেডিটেড একটা লগো আছে ব্লু কালারের রাউন্ড, ওই লগোটা যদি দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে এরা ক্রিমিনাল ল স্পেশালিস্ট, আপনার সলিসিটার। এখানে লেখা আছে দ্য ল সোসাইটি অ্যাক্রেডিটেড আপনার ক্রিমিনাল লিটিগেশন। আপনাকে দেখতে হবে who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges, যারা রীতিমতো এই কেসগুলো করে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে, কোর্ট অফ অ্যাপিলে, যাদের একটা নাম আছে, সুনাম আছে, যাদেরকে সবাই পুলিশ, সিপিএস বলেন, কোর্ট বলেন, যাদের কাছে জানা আছে যে এই ল ফার্মটা ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ওরা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। এগুলো খুবই ইম্পর্টেন্ট যখন আপনি আপনার সলিসিটারকে চুজ করবেন। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে, আজ এখানেই শেষ করতে হচ্ছে আজকের প্রোগ্রামটা। আপনি কালকে আবার আপনারা দেখবেন সকাল 9:30 থেকে 11টা